তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে একটি অফিসার পদে চাকরি করবে, আর সেই অফিসার পদে চাকরিটা করবে একটি ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকিং ক্ষেত্রে। তো সেই সুযোগই করে দিয়েছে আইবিপিএস পিও 2026। এবং অনেকেই তোমরা প্রথমবারেই চাইছো যে ক্র্যাকটা করতে। কিভাবে ক্র্যাক করব? আদৌ কি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা পসিবল? এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক বলতে পারো কোয়ারি, এবং সেই রকমের কোয়ারিজ আমি অনেকবার রিসিভ করছি স্টুডেন্টসদের থেকে, তোমাদের থেকে, যে স্যার ফার্স্ট অ্যাটেম্পটে আমরা কি আইবিপিএস পিওর মতন পরীক্ষা ক্র্যাক করতে পারবো? এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করব আজকের এই ভিডিওতে, আজকের এই সেশনে। তাই সকলকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। অনেক রকমের ইনফরমেশন জানতে পারবে, অনেক রকমের টেকনিক্স জানতে পারবে যে আদেও ফার্স্ট অ্যাটেম্পটে কিভাবে করা পসিবল। শুধুমাত্র ব্যাংকিংয়ের পরীক্ষা নয়, আদার্স যে পরীক্ষাগুলি রয়েছে সেখানেও যাতে ফার্স্ট অ্যাটেম্পটে তোমরা ক্লিয়ার করতে পারো, সেই স্ট্র্যাটেজিটাও বলবো আজকের এই ভিডিওতে। তো শুরু করছি আজকের এই সেশনটি, আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আইবিপিএস পিও 2026, যার ফর্ম ফিল আপ চলছে একদমই দুর্দান্ত গতিতে, এবং সেই ফর্ম ফিল আপের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অনেক ডেট ঘোষণা করা হয়েছে। মানে প্রিলিমসের ডেট, মেন্সের ডেট, পার্সোনালিটি টেস্টের ডেট, সমস্ত ডেট ঘোষিত হয়ে গেছে। কিন্তু আমরা এখন বুঝতে পারছি না যে আমরা প্রথম অ্যাটেম্পটে কিভাবে পাস করতে পারবো। এটা নিয়ে অনেকের প্রশ্ন, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই, সবটাই বলবো। তার আগে বলে রাখি, যারা যারা তোমরা অবশ্যই আমাদের যে কোনো রকমের আপডেট পেতে চাও ব্যাংকিং রিলেটেড, ডেফিনেটলি তোমরা এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। কি করবে? এই নাম্বারে একটা হাই লিখে পাঠাবে, হাই লেখা মাত্রই তোমাদের কাছে চলে যাবে গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে, যেখান থেকে তোমরা এই ব্যাংকিং বিষয়, ব্যাংকিং পরীক্ষা রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন, বিভিন্ন রকমের আপডেটস তোমরা পেয়ে যাবে। তাই একদমই এই নাম্বারটি সকলে সেভ করে রাখো, এটি আমার অফিসিয়াল নাম্বার। এবং যে কোনো ভিডিও, যে কোনো ইম্পর্টেন্ট আপডেটস যদি লং ভিডিও আকারে তোমরা পেতে চাও এবং ক্লাসেস পেতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, যেখানে তোমাদের প্রত্যেক দিনের ন্যায় ক্লাস হয়ে থাকছে, ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকছে প্রতিদিন। তাই অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখো, আইবিপিএস পিও হোক কিংবা SBI পিও হোক কিংবা অন্যান্য সমস্ত পরীক্ষা হোক, আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই চাই, মন থেকে চাই যে প্রথম অ্যাটেম্পটেই চাকরিটা আমরা কনফার্ম করব। কিন্তু তার জন্য দরকার একটি প্রপার স্ট্র্যাটেজি। ঠিক কীরকম প্রপার স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা আমরা আলোচনা করব। তার আগে দেখে নাও, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডেটস। অর্থাৎ আইবিপিএস পিওর ঠিক 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 21শে জুলাই পর্যন্ত, এবং যার প্রিলিমসের এক্সামিনেশন ডেটও ঘোষণা হয়েছে, অগস্ট মাসে হবে পরীক্ষাটি, আর মেন্স পরীক্ষা হতে চলেছে অক্টোবর মাসে, আর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যেটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউ হয়ে থাকবে নভেম্বর মাসে। তাই মেন্টালি প্রস্তুত থাকো কিন্তু এখন থেকে। এই অগাস্ট মাসের পরীক্ষাটিকে কিন্তু সবার প্রথমে আগে ক্লিয়ার করতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে এই পরীক্ষায় মূলত 2 ধরনের স্টুডেন্টরা বসে। একটা হচ্ছে একদমই ফ্রেশার ক্যান্ডিডেটস, মানে একদম সদ্য আমাদের এই ফিল্ডের মধ্যে নাম এন্ট্রি করেছেন, অর্থাৎ এই ফিল্ডের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রথমবারের মতো পরীক্ষা দেবে, এরকম স্টুডেন্টও যেমন আছে। তার পাশাপাশি রিপিটার স্টুডেন্টরাও রয়েছে। রিপিটার্স বলতে যারা অলরেডি অনেক বছর ধরে এই কম্পিটিটিভ অর্থাৎ এই ব্যাংকিং পরীক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে। তাদের ক্ষেত্রেও বলবো যে ঠিক কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত। যদি আমি সবার প্রথমে বলে থাকি, যারা বিগিনার্স, ঠিক আছে, যারা প্রথমবারের মতো এই পরীক্ষাটি দেবে, তাদের জন্য আমি একটাই সাজেশন দেব। কি সাজেশনটা হচ্ছে, সবার প্রথমে নিজের বেসিকটাকে আগে ক্লিয়ার করো, নিজের ফাউন্ডেশনকে আগে স্ট্রং করো। ঠিক আছে, নিজের বেসিক যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি হার্ড লেভেলের যে প্রশ্নগুলি রয়েছে, সেই হার্ড লেভেলের প্রশ্ন তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, আর নতুনদের বলছি একটাই কথা, সেটা হচ্ছে সবার প্রথমে মেন্সকে ফোকাস করো না।
প্রিলিমসকে ফোকাস করো, কারণ মেন্সকে তো তোমরা ক্লিয়ার করবে সেটা ঠিক আছে, কিন্তু তার আগে মেন্সে বসার জন্য আগে তো প্রিলিমসকে ক্র্যাক করতে হবে, প্রিলিমস ক্লিয়ার করতে হবে। আর সেই প্রিলিমস ক্লিয়ার করার জন্য কোনো হ্যাভক কিছু লাগে তা কিন্তু নয়। প্রিলিমস ক্লিয়ার করার জন্য দরকার একদমই বেসিক সিলেবাস করা, বেসিক সিলেবাসকে একদমই ক্যাডার করা, বেসিক সিলেবাসকে বারবার করে রিভাইজ করা, আর ডেফিনেটলি হাতের স্পিডটাকে বাড়ানো। হাতের স্পিড তখনই বাড়বে যখন তোমরা ব্যাক টু ব্যাক মক টেস্ট দেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অর্থাৎ যারা নতুন, যারা ফ্রেশার, তাদের ক্ষেত্রে বলে রাখছি এই প্রিলিমস পরীক্ষার জন্য 1:3 এই যে রেশিও, এই রেশিও তোমরা মেনটেন করে চলো, যেখানে আমাদের 1টা হচ্ছে আমাদের মেন্সের জন্য, 3 হয়ে যাচ্ছে প্রিলিমসের জন্য। তাহলে প্রিলিমসের ওপর বেশি ফোকাস করো। অন্যদিকে যদি আমরা বলে থাকি যারা রিপিটার স্টুডেন্ট, ঠিক আছে, যারা রিপিটার্স ক্যান্ডিডেট, মানে আগে অনেকবার পরীক্ষা দিয়েছো আবারও বসবে, তাদের জন্য হচ্ছে তারা মেন্সকে ফোকাস করো, ঠিক আছে? কারণ তাদের প্রিলিমিনারি তো হয়ে যায়, কিন্তু মেন্সটা কিছুতেই কোয়ালিফাই হয় না। কারা কারা আমার সাথে সহমত অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো, যে প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাচ্ছে কিন্তু মেন্স কোয়ালিফাই হচ্ছে না, ঠিক আছে? তো তার জন্য কিন্তু একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকা উচিত এবং থাকতেও হবে। ওকে, তো অবশ্যই করে কঠিন যে পাজল রয়েছে, ঠিক আছে, কঠিন যে পাজল রয়েছে সেই কঠিন পাজলকে আবার প্র্যাকটিস করতে হবে ম্যাক্সিমাম। বেশিরভাগ তোমাদের পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলোতে টাইম চলে যায় বেশি, সেইগুলোকে সবার প্রথমে আগে করতে হবে, ঠিক আছে? তারপর বাকি যে মিসলেনিয়াস কোশ্চেন্স রয়েছে সেগুলোকে ক্যাডার করতে হবে। তাহলে আমরা নতুন পরীক্ষার্থী যেমন দেখলাম, আমরা অভিজ্ঞ পরীক্ষার্থী অর্থাৎ যারা রিপিটার স্টুডেন্ট রয়েছে তাদের কথাও বললাম, ঠিক আছে? তো এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিলিমসের পরীক্ষা, এবং এই প্রিলিমসের ক্ষেত্রে একটা নিজেকে টার্গেট সেট রাখতে হবে যে আমার 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, আর এই 100 নম্বরের পরীক্ষার জন্য আমাকে মোটামুটিভাবে 70+ অ্যাটেম্প্ট করতে হবে অ্যাট এনি কস্ট, ঠিক আছে? এবার তুমি ধরো বলছো যে আমি 90+ অ্যাটেম্প্ট করব, কিন্তু তুমি 90+ই অ্যাটেম্প্ট করেছো, যার মধ্যে 25 থেকে 30টা কোশ্চেন ভুল অ্যাটেম্প্ট করেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বড় বিপদ। কীরকম বিপদ? বিপদটা হচ্ছে তুমি তো কোয়ালিফাই করতে পারবে না, কারণ তুমি 90+ অ্যাটেম্প্ট করেছো ঠিকই, বাট তোমার অ্যাকিউরেসি কিন্তু 90% হয়নি, তোমার অ্যাকিউরেসি হয়ে গেছে 50-60%। সেক্ষেত্রে তোমার তো যে কোশ্চেন্সগুলো তুমি ভুল করেছো সেই কোশ্চেন্সগুলো তোমার নেগেটিভে চলে গেল, তাহলে সেটা তো কাম্য নয়। আমাদের কি করতে হবে? অ্যাকিউরেসিকে মেনটেন করতে হবে, অ্যাকিউরেটলি আমাদের সমস্ত আনসার করতে হবে। ধরো সাপোজ তুমি 70খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছো, যার মধ্যে একটা কোশ্চেন ভুল হয়েছে, মানে তুমি 69খানা প্রশ্নের উত্তর সঠিক করেছো, তাহলেই তোমার কিন্তু সিলেকশন পাকা, সিলেকশন হবে মেন্সের জন্য, ঠিক আছে? এরকম নয় যে তুমি 95টা কোশ্চেন অ্যাটেম্প্ট করে এসছো, যার মধ্যে 30টা কোশ্চেন ভুল, একদমই হবে না, কারণ তোমার নেগেটিভেই অর্ধেক নাম্বার কিন্তু চলে যাবে। তাই সেক্ষেত্রে আমাদের একটা টার্গেট জোন রাখা উচিত, মোটামুটি 70+, মানে 70-80 কোশ্চেন্স রাখো, যেটাকে আমাকে প্রপার ওয়েতে ঠিকভাবে অ্যাটেম্প্ট করতে হবে। আর সেটা প্রিলিমসে করা পসিবল যদি হাতের সেরকম স্পিডটা থাকে, ডেফিনেটলি পসিবল, ঠিক আছে? অনেকেই পাচ্ছে, ম্যাক্সিমাম জনই পাচ্ছে যারা কোয়ালিফাই করছে, তাহলে আমরা কেন পারবো না? এইটাকে মনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? প্রিলিমস কোয়ালিফাই তো অবশ্যই করব, তার জন্য আমাকে একটু সাবজেক্ট দেখতে হবে যে কোন কোন বিষয় রয়েছে প্রিলিমস পরীক্ষাতে। প্রিলিমস পরীক্ষাতে আমাদের রয়েছে ইংলিশ, রিজনিং এবং কোয়ান্ট অর্থাৎ ম্যাথস। ইংলিশের ক্ষেত্রে টার্গেট রাখতে হবে, মোটামুটিভাবে টার্গেট রাখতে হবে যেন একদমই আমার ভালো স্কোর আসে, ঠিক আছে? আউট অফ 30 আমার যেন একটা গুড স্কোর আসে, 25+ বা 28 এরকম যেন একটা স্কোর আসে। এটা হচ্ছে পারা যায়, কারণ এখানে আরসি বা রিডিং কম্প্রিহেনশন থাকে, ঠিক আছে? অন্যদিকে যদি আমরা বলে থাকি রিজনিংয়ের ক্ষেত্রে, রিজনিংয়ে যেহেতু পাজল থাকছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকছে, ঠিক আছে, সেগুলোতে টাইম চলে যায় বেশি জানি, বাট তার পাশাপাশি মিসলেনিয়াস কোশ্চেন্সও কিন্তু রিজনিংয়ে থাকছে। তাহলে মিসলেনিয়াস কোশ্চেন্সগুলো কিন্তু একদমই ফ্ল্যাট কোশ্চেন্স থাকে, কোনো সেরকম টাফ থাকে না, তো সেগুলোতে একদম ফুল স্কোর করা যেতেই পারে। আর তুমি একটা পাজল ছাড়ো বা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছেড়ে দাও, স্কিপ করো, কোনো অসুবিধা নেই, বাট
ঠিকভাবে প্রপার ওয়েতে অ্যাটেম্প্ট করতে হবে। অন্যদিকে ম্যাথসের ক্ষেত্রে যদি বলে থাকি, ম্যাথসের হ্যাভক কিছু না, জাস্ট ম্যাথস প্র্যাকটিস করো, মানে যে টাইপসগুলো তোমাদের করানো হয় সেই টাইপসগুলোকে বারবার করে প্র্যাকটিস করো। হুবহু তো কোশ্চেন্স কমন আসে না, কারণ সেটা মানে সম্ভব নয়, তাই টাইপসটা কমন আসে, তো সেই টাইপসগুলোকে বারবার করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তাহলে দেখবে ম্যাথসের স্কোর ইজিলি উঠে যাচ্ছে। মোট এই 3টে বিষয় নিয়ে আমাদের থাকে প্রিলিমিনারি পরীক্ষা। ওকে, যদি আমরা এবার ফেজ 2 এর কথা বলি, ফেজ টু বলতে মেন্স পরীক্ষার কথা বলছি। এই যে মেন্স পরীক্ষার ক্ষেত্রে আমাদের ঠিক কি কি বিষয় পড়তে হয়। মেন্স পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে মূল মন্ত্র, আমাদের যে বেসিক রুল, সেই রুলটা আমাকে ফলো করতে হবে। কি বলতো, আমি এখানে ম্যাক্সিমাম কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারবো না, কারণ কোশ্চেন্স লেভেল সেই রকমই থাকে। তাহলে আমি কি অর্ধেক কোশ্চেন বা ম্যাক্সিমাম কোশ্চেন স্কিপ করে দেব? না, যতটা দরকার, যতটা করলে আমার মনে হচ্ছে আমি কোয়ালিফাই করতে পারবো, তুমি ততটা অ্যাটেম্প্ট করো, কিন্তু অ্যাকিউরেসিকে মেনটেন করে অ্যাটেম্প্ট করতে হবে। ওকে, তো দেখো আমাদের যে মেন্সের ক্ষেত্রে যে ডিসিশন মেকিং, মানে যে চাবিকাঠি সাফল্যের, সেই সাফল্যের চাবিকাঠিটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন নির্বাচন করতে হবে। কোনটা আমি পারছি, একটা প্রশ্নের ওপর ম্যাক্সিমাম টাইম দেওয়া যাবে না। যে কোশ্চেনটা আমি পারছি সেই কোশ্চেনটা করে পরবর্তী প্রশ্নে চলে আসো। যে কোশ্চেনটা ভাবাচ্ছে আমাকে সেই কোশ্চেন অ্যাটেম্প্ট করা যাবে না, ঠিক আছে? কারণ টাইম কিন্তু একটা মেন ফ্যাক্টর ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে, কারণ সেকশনাল টাইমিং কিন্তু দেওয়া থাকে। সেকশনের টাইমিং যদি কমপ্লিট হয়ে যায়, অটোমেটিক্যালি সেই সেকশনটি কিন্তু সাবমিট হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। এটা আর 5টা পরীক্ষার ক্ষেত্রে মতো নয়, এখানে সেকশনাল টাইমিং গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। আর সেই সেকশনাল টাইমিংয়ের মধ্যেই আমাদের অ্যাকিউরেটলি সেই সাবজেক্টটিকে, সেই পার্টটিকে আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো ডিসিশন মেকিং, অর্থাৎ তোমাদের যে প্রশ্ন নির্বাচন, সেই প্রশ্নটিকে ঠিকভাবে নির্বাচন করতে হবে। সব প্রশ্ন অ্যাটেম্প্ট করার মতো নয় মেন্স পরীক্ষায়, আর সেটা এক্সামিনার জানে ভালো করে, ঠিক আছে? এটাকে মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি একটা সেফ স্কোর রাখতে হবে। 200 পরীক্ষা, তার মধ্যে মোটামুটিভাবে 85+ বা 88 এরকম স্কোর তোলো, কিংবা 100-এর কাছাকাছি রাখো। এনাফ, 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 ঠিক আছে? এনাফ। কারণ তোমাদের কিন্তু 200-র মধ্যে যে মার্কস, সেই মার্কসটাও যেমন ধরা হয়ে থাকে, ঠিক তার পাশাপাশি তোমাদের সেকশনাল মার্কস বা সেকশনাল কাট অফও কিন্তু চেক করা হয়। সেকশনাল কাট অফ বলতে প্রত্যেকটা সেকশনে তুমি কাট অফ কত যাচ্ছে, মানে একটা কোয়ালিফাইং মার্কস, সেই মার্কসটাকেও কিন্তু ক্লিয়ার করতে হয়। ওকে, তো সেই বিষয়গুলোকে আমাকে মাথায় রাখতে হবে। আর মেন্স পরীক্ষার ক্ষেত্রে ঠিক কী কী বিষয় রয়েছে দেখে নাও। মেন্স পরীক্ষার ক্ষেত্রে আমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, থাকছে আমাদের রিজনিং, থাকছে ম্যাথস, এবং ইংলিশ তো থাকছেই। আর ইংলিশে যেখানে আমাদের আগে 40 নম্বরের ওয়েটেজ ছিল, সেই 40 নম্বরের ওয়েটেজ এখন কমিয়ে দেওয়া হয়েছে, এখন সেটা 20 নম্বর করা হয়েছে, ঠিক আছে? অন্যদিকে কোয়ান্টসের ক্ষেত্রে এবং জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মার্কস বাড়ানো হয়েছে। আগে আমরা কি করতাম, আগে আমরা জাস্ট ইগনোর করে দিতাম, আচ্ছা ব্যাংকিং অ্যাওয়ারনেস তো ঠিক হয়ে যাবে টাইম মতো, কিন্তু এই বিষয়টি আর করা যাবে না। ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেসেও কিন্তু একই রকমভাবে ডেডিকেটেড ওয়েতে পড়তে হবে। ছিল 50 নম্বর, এখন হয়ে গেছে 60 নম্বর। ম্যাথস বা ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআইতে আগে ছিল 50 নম্বর, এখন হয়ে গেছে 60 নম্বর। রিজনিং অ্যাজ ইট ইজ রাখা হয়েছে 60 নম্বরে। তাহলে আমাদের ইংলিশ কমিয়ে দিয়ে করা হয়েছে 40 থেকে 20 নম্বর। বোঝা গেছে? তাহলে আমাদের যে বিগ চেঞ্জ, বড় পরিবর্তন, সেটা এই বছর থেকে আমরা দেখতে পাচ্ছি আইবিপিএস পিওর মেন্স পরীক্ষার জন্য। ওকে, এখানে কিন্তু আবার ডেসক্রিপটিভ রাইটিংও আছে ইংলিশের ক্ষেত্রে, আর সেই ডেসক্রিপটিভ রাইটিংয়ে কিন্তু ডেফিনেটলি থাকছে কি, সেই ডেসক্রিপটিভ রাইটিংয়ে ডেফিনেটলি তোমাদের লেটার, প্রেসিজ অর এসেস এর মধ্যে কিন্তু থাকছে, ঠিক আছে? যেটা তোমাদের নিজের হাতে লিখতে হবে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমাদের ডেসক্রিপটিভ পেপারে একটা পার্টিকুলার নাম্বার থাকে, সেই পার্টিকুলার নাম্বারের মধ্যে মোটামুটিভাবে ধরো যদি 25 থাকে, তাহলে সেই 25-এর মধ্যে অ্যাটলিস্ট আমাদের 10 to 15 মার্কস তোলো, এনাফ, ঠিক আছে? আমি এটা একটা অ্যাপ্রক্সিমেশন বললাম, ঠিক আছে? যে এই মার্কসটা থাকুক, এনাফ, আর দরকার নেই, ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে যে আমাদের যে মক টেস্ট, যদি তোমরা ম্যাক্সিমাম পরিমাণে মক টেস্ট দাও, তাহলে কিন্তু স্পিডটা উঠবে।
ওকে, স্পিড উঠবে কোথায় কোথায়? স্পিড উঠবে কিন্তু রিজনিংয়ের সেকশনে, স্পিড উঠবে ম্যাথসের সেকশনে সব থেকে বেশি। তাই জন্য কি করতে হবে, যত বেশি তোমরা সেকশনাল মক টেস্ট দাও, ফুল লেন্থ মক টেস্ট দাও, বাট মক টেস্ট দাও এবং সেটাকে অ্যানালাইজ করো। অ্যানালাইজ করতে হবে ম্যাক্সিমাম পরিমাণে, ঠিক আছে? সেটাকে অ্যানালাইজ করতে হবে। শুধুমাত্র যে আমি কোশ্চেনগুলোকে দেখলাম, পারলাম না, সেগুলোকে রেখে দিলাম, সেটা করা যাবে না। তাই মক টেস্ট অ্যানালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, তবেই ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা পসিবল, ক্র্যাক করা সম্ভব। ওকে, আর সেই ক্র্যাক করার জন্য আমরা তো তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি, অলওয়েজ থাকছি, রাইট? অলওয়েজ থাকছি। আর সেই কারণে আমরা অর্থাৎ টিম বিএসএসইআই তোমাদের জন্য কিন্তু এনেছি এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারা যারা চাইছো নিজেদের বেসিককে স্ট্রং করবে, ব্যাংকের একটা এক্সামে নিজেকে ক্লিয়ার করবে এবং একটি মাত্র সিটকে সিকিওর করবে, তোমাদের জন্য রয়েছে এই ব্যাংক ফাউন্ডেশন। ওকে, এবং এই ব্যাংক ফাউন্ডেশনের ক্লাস আগামী 20 এপ্রিল থেকে কিন্তু শুরু হতে চলেছে। তাই যারা যারা তোমরা এনরোল করতে চাও, এনরোল করতে ইন্টারেস্টেড, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের সঙ্গে রয়েছি। এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। নাম্বারটিকে নোট করে নেবে, 9836778123। এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কল করে কানেক্ট করে নিতে পারো। এবং এই ব্যাংক ফাউন্ডেশনে দেখো, একটা কথা বলে রাখি, ব্যাংকিং এক্সামিনেশন না একটা সুখের চাকরি, এবং এই ব্যাংকিং পরীক্ষা সবার আগে নিয়ম মাফিক রুটিন অনুযায়ী সবার থেকে তাড়াতাড়ি হয়ে থাকে, ঠিক আছে? এবং রিক্রুটমেন্ট যে প্রসেসটা, সেই রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তাই তার জন্য কি করতে হবে, তার জন্য তোমরা প্রিপারেশন নাও এখন থেকে। ওকে, আর এই আইবিপিএস পিওর তো এখন ফর্ম ফিল আপ চলছে, যারা যারা তোমরা চাও অবশ্যই করে ফর্মটা ফিল করে নিতে পারো এবং এই ব্যাচে অর্থাৎ এই ফাউন্ডেশনে নিজেদের নামকে এনরোল করতে পারো। আর এনরোল করার জন্য এক্সট্রা ডিসকাউন্ট তো অবশ্যই তোমরা চাও, আর সেই এক্সট্রা ডিসকাউন্টের জন্য কি করতে হবে, এক্সট্রা ডিসকাউন্টের জন্য YT107 এই যে কুপন কোড, এই কুপন কোডটিকে অবশ্যই করে অ্যাপ্লাই করতে হবে। YT107 এই কুপন কোডটিকে অবশ্যই করে অ্যাপ্লাই করে ফেলতে হবে ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ক্লিয়ার হয়েছে? ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তো এখান থেকে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সিলেবাস PYQs, ই স্টাডি মেটেরিয়াল, সেকশনাল মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সব কিছু পেয়ে যাচ্ছ একই ছাদের তলায় একসাথে। আর এই সব কিছু কোথায় পাবে? ডেফিনেটলি আমাদের BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপে। আর এই BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে শুধুমাত্র যে পেইড ক্লাস তা নয়, তার পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, পেয়ে যাচ্ছ তোমরা অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিনস, থাকছে জব অ্যালার্টস, এক্সাম রিলেটেড বিভিন্ন রকমের আপডেটস, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একসাথে তোমরা একই জায়গায় পাচ্ছ। তাই আর দেরি কিসের? যারা যারা তোমরা ইন্টারেস্টেড, যারা যারা তোমরা চাও, এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো এবং যে কোনো রকমের আপডেট সবার আগে, সবার প্রথম তোমরা পেয়ে যাবে এই নাম্বারে একটা হাই লিখে পাঠালে একটা গ্রুপের মধ্যে, ঠিক আছে? হাই লিখবে, একটা গ্রুপের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে তোমরা জয়েন করে ফেলবে। তাই তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেশনটি ফ্রুটফুল মনে হলে ডেফিনেটলি সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।